কারো কারো জীবনে বই যেন বেঁচে থাকার অবলম্বন। তাই তো জাগতিক যা কিছু অর্জন তার সবটুকুই বইকে ঘিরে। দৃষ্টিশক্তির স্বল্পতা তাকে বঞ্চিত করেছে শৈশবের দুরন্তপনা থেকে, তবে বই তাকে দিয়েছে জগতের বিচিত্র অনুভূতির অবারিত জানালা। যদিও দৃষ্টিশক্তির সীমাবদ্ধতায় এখন বইয়ের অক্ষরগুলো অস্পষ্ট তার কাছে, টের পাচ্ছেন ক্রমেই ঘনিয়ে আসছে অন্ধকার। তবুও সাহিত্যের ভূমিতে তিনি হাঁটতে চান আরও কিছু দূর। ভাষার মাসে আমাদের বিশেষ আয়োজন পড়ার ঘরে। আজকের অতিথি কবি চঞ্চল আশরাফ। এই যে লেখক জীবন, তার আগে তো একটা নিশ্চয়ই দীর্ঘ পাঠ অভিজ্ঞতা আছে। তো সেই পাঠ অভিজ্ঞতা, বইয়ের সাথে সম্পর্ক, এটা আসলে কবে থেকে শুরু হয়েছে? এটা আমার খুবই ছোটবেলা থেকে, এবং বলতে পারেন যে আমি যখন ক্লাস 2-3-তে পড়ি তখন থেকেই প্রসারিত অর্থে যদি বলি, আমার মার বইগুলো আমি পড়তাম, বুঝি বা না বুঝি আমি পড়তাম। ইতিহাসের বই বিশেষ করে, এবং পলাশী যুদ্ধের মানচিত্র যদি আমাকে এখন আঁকতে বলা হয় আমি এঁকে দিতে পারবো। কারণ হচ্ছে যে তখন আমি বই নিই, কারণ আমার চোখের সমস্যা ছিল, আমি বাইরের খেলাগুলো বিশেষভাবে খেলতে পারতাম না। ফলে হয়েছে কি, আমাকে ওই পড়ার ঘরেই থাকতে হয়েছে, এবং মায়ের বই বিশেষ করে। সেই সময় আমি মায়ের ডিগ্রি ক্লাসের যে বাংলা বই, ওখানে আত্মজা ও একটি করবী গাছ বুঝতে পারিনি, কিন্তু পড়ে গেছি। এমনকি আমার মা এখনও বলেন যে আমি যদি মানে ট্রেনে হয়তো একটা চানাচুরের ঠোঙ্গা পড়ে আছে, ওই ঠোঙ্গা আমি পড়েছি। হ্যাঁ, তো এরকমই আমি ছিলাম আর কি, পড়া ছাড়া আমি থাকতে পারিনি আসলে। আচ্ছা, এই যে বাইরের খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছেন, কিন্তু আপনি সঙ্গ হিসেবে বেছে নিয়েছেন বইকে। তো সেই যে বইয়ের সঙ্গে একটা সঙ্গ, সেই বই আসলে আপনাকে কি দিয়েছে আসলে? বই আমাকে একটা পৃথিবী দিয়েছে, অনেক বড় একটা পৃথিবী দিয়েছে, অনিশেষ অফুরন্ত একটা জগৎ আমি বইয়ের মধ্যে পেয়েছি। আপনার তো আসলে অনেক পরিচয় আমাদের কাছে আছে। আপনি প্রবন্ধ লিখেন, আপনি উপন্যাসও লিখেছেন, আপনি সাহিত্য সমালোচনা করেছেন, কিন্তু তারপরও চঞ্চল আশরাফের পরিচয় আসলে একজন কবি হিসাবে আমরা বেশি পাই। তো কবিতাকে আসলে, এই যে আমরা বলি যে কবিতা আসলে আপনার কাছে কি বিষয়টা? কবিতা হচ্ছে সেই জিনিস যেটা এক নীরবতা থেকে শুরু হয়ে আরেক নৈশব্দে শেষ হয়, এবং এটা এক ধরনের আত্মক্রীড়া বা আত্মক্রীড়ার প্রকাশ, যেখানে নতুন এক অনুভূতি বা অভিজ্ঞতা পাঠকের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। আমরা জানি যে আসলে বাংলা সাহিত্যের একজন বরেণ্য লেখক হুমায়ুন আজাদ, তার সঙ্গে আপনার খুবই, আপনি তার সরাসরি ছাত্র, তার সঙ্গে আপনার খুব মধুর সম্পর্ক আছে, এবং আমরা জানি যে তিনি আপনাকে কয়েকবার ক্লাস থেকে বেরও করে দিয়েছিলেন। সেটি আসলে কেন হয়েছিল যদি বলতে? না, সেটি শুধু তিনি নন, অনেকেই আমাকে ক্লাসরুম থেকে বের করে দিয়েছিলেন, এবং অনেকবার সেটি ঘটেছে। কিন্তু হুমায়ুন আজাদের কথা বলতে হয়েছিল যে তার সঙ্গে আমার তর্ক হতো। হ্যাঁ, তার সঙ্গে আমার তর্ক হতো, এবং ভিন্ন মত উনি খুব একটা গ্রহণ করতে পারতেন না। তো ফলে তিনি আমাকে বের করে দিয়েছেন। আবার অনেক সময় আমার কথাবার্তাও কিঞ্চিত অধ্যত্ত থাকতো বলে মনে হয় আজকে। তবে হ্যাঁ, উনার একটা চমৎকার একটা গুণ ছিল, আজকে তর্ক হয়েছে, আজকে উনি আমাকে বের করে দিয়েছেন, পরের দিন সকালে উনি করিডোর দিয়ে হেঁটে হেঁটে আসছেন, আমি হয়তো দাঁড়িয়ে আছি, আমাকে বলছেন কি মন ভালো, হ্যাঁ, খুব একটা হাসি দিয়ে, কি মন ভালো। এই যে উনার যে মানে পরিবর্তনশীল এবং একটা মানবিক একটা সামাজিক আচরণ, এইটা কিন্তু আমার খুব ভালো লাগতো, আমি উপভোগ করতাম। তরুণ প্রজন্মের প্রতি আমরা অনেকেই দেখি যে আসলে বই পড়ার অনাগ্রহ দেখা যায়। আসলে তারা আসলে বই কেন পড়বে? বই আসলে তাকে কি দিবে, কি পাওয়ার আছে বই পড়ে? আসলে বই আসলে কোনো প্রাপ্তির জন্য তো মানুষ পড়ে না, বই পড়ে হচ্ছে নিজেকে চেনার জন্য। হ্যাঁ, এই মানব সভ্যতার মধ্যে, মানুষের এই জীবনের মধ্যে আমার স্থানটি কোথায়, সেটা বুঝতে গেলে বই পড়তে হবে। যে আসলে বই পড়ে না, সে আসলে কি হারাচ্ছে, কি থেকে বঞ্চিত হচ্ছে?
সে এক একটা বই মানুষের একটা অনুভূতির জগৎকে দ্রষ্টব্য করে, দেখায়। এইটার সঙ্গে সে তার যে সম্পর্ক বা পরিচয়, ওই জায়গা থেকে সে বঞ্চিত হচ্ছে, এটা তো হচ্ছেই। আর দ্বিতীয় কথা হচ্ছে সাহিত্য তো শুধু সাহিত্য না, একেবারে আমরা যদি চর্যাপদ থেকে ধরি শুধু বাংলা ভাষায়, এইটা মানুষের অনুভূতির ইতিহাস একেবারে এই পর্যন্ত। এই অনুভূতির ইতিহাসের সঙ্গে পরিচিত না হলে, ওই যে আগে বলেছি যে আমি কি, আসলে আমি কে, মানুষ হিসাবে আমার স্থানটা কোথায়, এই বিষয়টি বোঝার পরিষদ থেকে সে বঞ্চিত হচ্ছে। কিন্তু সে যে বঞ্চিত হচ্ছে এটা সে অনুভব করে কিনা, এটাও বোঝার বিষয়। চঞ্চল ভাই, আপনি পাঠক হিসেবে কেমন ছিলেন যখন আপনি সব পড়ছেন, কবিতা পড়ছেন, গদ্য পড়ছেন, সব পড়ছেন চারদিক থেকে, তখন আপনি সর্বভুক ছিলেন, সব ধরনের লেখা পড়তেন আপনি? হ্যাঁ, আমি এমনকি নৃতত্ত্ব পড়েছি, মহাকাশ বিজ্ঞানও পড়েছি, তারপর সব ধরনের বই আমি পড়তে চাই, এখনো চাই। আপনার এখানে একটা বুক সেলফ, সামনে আর একটা বুক সেলফ, অসংখ্য বই আপনার কাছে। এই এত সংগ্রহের মধ্যে আপনার প্রিয় বই কোনগুলো? অনেকের বই আমার প্রিয়, এবং যা আছে তার বেশিরভাগই আমার প্রিয়। বিশেষত রবীন্দ্রনাথ তো আছেই, বাঙালি মধ্যবিত্ত মানেই তো রবীন্দ্রনাথ। তারপরে জীবনানন্দ দাশ, টি.এস. এলিয়ট, এজরা পাউন্ড, এডগার অ্যালান পো, এডওয়ার্ড সাইদ, এরকম মানে রোলা বার্থ, ফ্রয়েড, হ্যাঁ আছে আমার কাছে, সিলভিয়া প্লাথ, সবই আমরা আছে। যদি আপনার প্রিয় বইয়ের নাম জানতে চাই, যে লেখকের নাম বললেন আপনি, তো প্রিয় বইয়ের নাম যদি জানতে চাই, আপনি কোন বইগুলোর কথা বলবেন? আমি তো চট করে একটা বইয়ের তালিকা দেওয়া মুশকিল আসলে, এত বই। তবে আমার এই মুহূর্তে মনে পড়ছে আলবেয়ার কামুর দ্য মিথ অফ সিসিফাস, এই বইটির কথা, যেটি আমি পড়েছিলাম সেই 1989-90 সালের দিকে, এবং বইটি আমার জীবন সম্পর্কে ধারণা বদলে দিয়েছিল, এবং এটার কিছুটা স্পন্দন আমার কাজেও আপনারা টের পাবেন। আপনার এই যে এত এত বইগুলো আপনি সংগ্রহ করছেন কিভাবে করতেন সংগ্রহ? বই কিছু কিনেছি, আর কিনেছি বললে খারাপ শোনায়, সংগ্রহই করেছি আসলে। তো বই কখনো কেনা যায় না, সংগ্রহ করতে হয়। আর যারা আমার সমকালীন লেখক, তারাও নিজেদের বই আমাকে উপহার হিসেবে দেন। আর আমার অনুজ অনেক কবি সাহিত্যিক আছেন, তারাও আমাকে তাদের বই প্রকাশিত হলে পাঠান, কুরিয়ারে আমি তাদের বই পাই, আর দেখা হলে তো তারা আমাকে বই দেন। আপনি আর কি বই সংগ্রহ করতে চান, বা এমন কোনো পরিকল্পনা আছে যে এই বই আমার লাগবে, বা এই বই কেনার পরিকল্পনা আছে, এখনো কেনা হয়নি? আছে, এরকম বই আছে। আর আমার বই তো চুরিও হয়, মানে চুরি হয়, নিয়ে যায় আর কি, তো নিয়ে গিয়ে আর কোনো থাকে না। এমন ঘটনাও ঘটেছে, আমি নতুন করে আবার সংগ্রহ করেছি। আমার ওয়াল্টার বেঞ্জামিনের বই আমার পড়া দরকার, আমি পড়েছি টুকটাক, কিন্তু পূর্ণাঙ্গভাবে তার বই পড়া দরকার। তারপরে আরও কিছু বই এই মুহূর্তে বলতে পারছি না। আমার দর্শনের বইগুলো আমার পড়ার বেশি তাগিদ অনুভব করছি। আমরা যদি বাংলা সাহিত্যের একজন লেখকের নাম বলি, যার নোবেল পাওয়ার যোগ্য কিন্তু তিনি নোবেল পাননি, কার কথা বলবেন? জীবনানন্দ দাশ। যে ভাষা এবং যে জীবনবোধ তার কবিতায় এসছে, সেটার জন্য তো এই বাংলার মানুষই প্রস্তুত ছিল না। অনেক অগ্রসর চিন্তা। আমি আপনাকে একটা উদাহরণ দিই। জীবনানন্দ দাশ যখন কবিতা একদম পরিণত পর্বে উপনীত হয়েছেন, তখন বিশ্বে দর্শনের মৃত্যু ঘটছে, দর্শন কনভার্ট হচ্ছে ফেনোমেনোলজিতে। এই দর্শনের মৃত্যু যে হচ্ছে, এইটা জীবনানন্দ দাশ টের পেয়েছিলেন। এবং অনেকেই বলেন যে তিনি নিরাশার কবি, তিনি এই কবি, কিন্তু জীবনানন্দ দাশ নিরাশার কবিও নন। জীবনানন্দ দাশ জীবনের সমগ্রতাকেই উনি স্পর্শ করেছেন। তার প্রায় প্রতিটি কবিতার মধ্যে আপনার একটা
জীবনের অনির্ণেয় সমগ্রতা তিনি নির্মাণ করতে চেয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার লেখক জীবন এবং পাঠক জীবন আরও দীর্ঘায়িত হোক। আপনাদেরকেও আমার অশেষ ধন্যবাদ, সময় টেলিভিশনকে আমার ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট স্বীকার করে এখানে এসেছেন আমার জন্য। জি, ধন্যবাদ।